নমস্কার, আমি ডক্টর দেবাদিত্য চ্যাটার্জি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো বয়সকালে বারবার পড়ে যাওয়া বা রিকারেন্ট ফল ইন এল্ডারলি। আমাদের দেশে 70-এর উপরে বয়স্ক মানুষদের প্রত্যেক 5 জনের মধ্যে একজনের বছরে দুবারের বেশি পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। পরিসংখ্যান বলছে 40 থেকে 60% এইরকম যারা দুবারের বেশি পড়ে গেছেন তাদের বেড রিডেন বা বাকি জীবনটা শয্যাশায়ী হয়ে কাটানো চান্স অনেক বেশি। এবং একবার ভাবুন, শয্যাশায়ী হয়ে সেই মানুষটা যদি নিজে কাটায়, তার মানসিক বা শারীরিক যন্ত্রণা ছাড়াও সেই পরিবার, যে পরিবার থেকে তিনি আছেন, তার আর্থ সামাজিক অধঃপতনও যেন সেটা সুনিশ্চিত করে দিচ্ছে। তাই এই রিকারেন্ট ফল ইন এল্ডারলি বা বয়সজনিত কারণে বারবার পড়ে যাওয়াটা খুব সহজে আমরা প্রিভেন্ট করতে পারবো এবং বাড়িতে আমরা অ্যাসেস করতে পারবো যে তার বছরে দুবারের বেশি বা একবারের বেশি পড়ে যাওয়ার চান্স আছে কিনা, এবং সেই মতো আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো। কিভাবে অ্যাসেস করবেন এবং কেন, কি কি কারণে একজন বয়স্ক মানুষ বারবার পড়ে যায়, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা জুড়ে আমরা আলোচনা করব। এবারে আসি যে এই বারবার পড়ে গেলে তার কি কি হতে পারে। তার হিপ ফ্র্যাকচার বা কোমরে ফ্র্যাকচার বা শরীরের বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার, মাথায় রক্তক্ষরণ এবং তার শারীরিক বিভিন্ন জায়গার দুর্বলতা, যেটার কারণে শয্যাশায়ী হওয়ার পরে তার বারবার বিভিন্ন জায়গায় বেড সোর বা ঘা হয়ে যাওয়া, ইউরিনে ইনফেকশন হওয়া, সোডিয়াম পটাশিয়াম ফল হওয়া এবং বারবার তাকে হসপিটালাইজেশন করা, এইগুলোর রিস্ক বেড়ে যায়। তাহলে একটা বয়স্ক মানুষ, মানে জেরিয়াট্রিক পপুলেশন যাকে আমাদের ভাষায় বলা হয়, 65 বা 70-এর উপরে বয়স্ক মানুষ কেন বারবার পড়ে যায়? তো উপর থেকে নিচ অব্দি যদি আমি কারণগুলোতে আসি, প্রথম আসি চোখের কারণে। যে 40-এ চালসে ধরেছে, তার আজকে যখন 70 বছর বয়স হয়েছে, তার চালসের অবস্থাটা কোথায় গেছে সেটা একবার ভেবে দেখুন। সে যখন হয়তো 65 বছরের দিদাকে তার নাতি প্রথম চাকরি পেয়ে লেন্স কার্ট থেকে চশমাটা একবার করিয়ে দিয়েছে, কিন্তু তারপর থেকে তার অ্যানুয়াল চেক আপটা আর হয় না। সেই জন্য তার ছানি, চোখের ক্যাটারাক্টটা আরো বেশি ম্যাচিওর হয়ে গেছে এবং তার চাল সেটা আরো বেশি ম্যাচিওর হয়ে গেছে, যেটার কারণে সে কিন্তু বারবার পড়ে যেতে পারে। এরপর যদি কানে আসি, কানে আমাদের একটি অংশ থাকে যাকে বলা হয় ভেস্টিবিউলার অ্যাপারেটাস। সেটা ব্রেনের সেরিবেলাম বলে একটি অংশের সাথে ক্রস টক করে আমাদের ভারসাম্য রক্ষাতে সাহায্য করে। সুতরাং এই দুটো অংশের কোনো গন্ডগোল হলে কিন্তু বয়স্ক মানুষরা বারবার পড়ে যাওয়ার চান্স থাকে। সুতরাং একটা ইএনটি অ্যাসেসমেন্ট বা কানের একটা অ্যাসেসমেন্ট খুব ইম্পর্টেন্ট বয়সকালে এই পড়ে যাওয়াকে আটকানোর জন্য। এরপরে আসি হার্ট। বয়সজনিত কারণে হার্টের বিভিন্ন কোষ আস্তে আস্তে কোষের বার্ধক্য হয়, যার ফলে আমাদের কন্ডাকশন সিস্টেম বা রিদমের সমস্যা হয়, যার ফলে ছোটখাটো হার্টের কমপ্লিট হার্ট ব্লক বা বিভিন্ন রকমের হার্ট ব্লক হতে পারে। সেটা সেটা তার হঠাৎ করে মাথায় ঘুরে যাওয়া বা চোখের সামনে হঠাৎ করে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাওয়া এবং 2-3 সেকেন্ডের মধ্যে জ্ঞান ফিরে আসা, যাকে বলা হয় সিনকোপ, এই সমস্ত নিয়ে কিন্তু তিনি প্রেজেন্ট করতে পারেন এবং তিনি বারবার পড়ে যেতে পারেন, যেটা 24 আওয়ার হল্টার মনিটরিং এর মাধ্যমে এবং সময় মতো একটা পেসমেকার বসানোর মাধ্যমে আমরা সহজে সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি। এরপরে আসি হাড়ের ক্ষয়। বয়সে 65-র উপরে মহিলাদের এবং 70 বছরের উপরে পুরুষদের হাড়ের ক্ষয়ের চান্স কিন্তু অনেক বেড়ে যায়। তার কারণ হিসাবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি এর অভাব। 20-র নিচে যদি কারুর ভিটামিন ডি থাকে, তাহলে তার হাড়ের ক্ষয়ের পরিমাণ কিন্তু বেড়ে যায়। এবং মহিলাদের ক্ষেত্রে মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে, বিশেষ করে 5 থেকে 10 বছরের মধ্যে অস্টিওপোরোসিসটা কিন্তু বা হাড়ের ক্ষয়টা কিন্তু মাত্রা ছাড়ায়, যেটা তার হাড়ের চারপাশের মাংসপেশিকে
দুর্বল করে এবং সে বারবার পড়ে যাওয়ার দিকে যায়। শুধু তাই নয়, বয়সজনিত কারণে আমাদের ব্রেনের বা মস্তিষ্কের বুদ্ধিবৃত্তির দুর্বলতা দেখা যায়, যেটাকে আমাদের ভাষায় বলা হয় কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। এই কগনিটিভ ইম্পেয়ারমেন্ট কিন্তু আমরা ক্লিনিকে ইজিলি একটা স্কোরিং এর মাধ্যমে, এমএমএসি স্কোরিং এর মাধ্যমে ইজিলি ধরতে পারি এবং সেটার সঠিকভাবে চিকিৎসা করলে এই ব্রেন অ্যাট্রফি বা বয়সজনিত কারণে ব্রেনের যে ক্ষয় হয়ে যাওয়া সেটাকে কিন্তু আটকাতে পারবো এবং রিকারেন্ট ফল বা বারবার পড়ে যাওয়া থেকে আমরা একটা বয়স্ক মানুষকে কিন্তু আটকাতে পারি। এরপরে আসি, আপনারা কিভাবে বুঝবেন যে একজনের পড়ে যাওয়ার রিস্ক আছে। আমি একটা ছোট টেস্টের কথা বলবো, যেটাকে বলা হয় টাগ টেস্ট, মানে টাইম আপ অ্যান্ড গো টেস্ট। মানে আপনি দাঁড়িয়ে থাকবেন, হাতে আপনার থাকবে স্টপ ওয়াচ। যার টেস্টটা করবেন তাকে 3 মিটার দূরে একটি চেয়ার রেখে সেখানে বসতে বলবেন। আপনি স্টপ ওয়াচটা অন করলেই তিনি আপনার দিকে আসবেন, একবার ঘুরবেন এবং আবার গিয়ে সেই চেয়ারটিতে বসবেন। এই পুরো পদ্ধতিটা তিনি যদি 13 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারেন তাহলে তিনি নর্মাল আছেন। যদি 13 সেকেন্ডের বেশি এটাতে সময় লাগে তাহলে কিন্তু তার পড়ে যাওয়ার চান্স বেড়ে যায়। তাকে অবশ্যই আপনি ফিজিশিয়ানের কাছে নিয়ে যান। আমরা ক্লিনিকে গিয়ে আরো অনেক কিছু অ্যাসেসমেন্ট করি, তার কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট, মানে 65 বছর বয়সের পরে তিনি জেরিয়াট্রিক এজ গ্রুপে যেহেতু পড়ে যায়, তাই এই ফল কম্প্রিহেন্সিভ ফল প্রিভেনশন আমাদের একটা জেনারেল ফিজিশিয়ানদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং কম্প্রিহেন্সিভ ফল রিস্ক এবং তার এই কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট আমরা কিন্তু ক্লিনিকে করে নিই এবং তার থেকে তাকে ইজিলি আমরা রক্ষা করতে পারি। এছাড়া অনেকের হাত কাঁপা বা পেশি শক্ত হয়ে যাওয়া, যেটাকে বলা হয় পার্কিনসন ডিজিজ, যেই রুগী খুব ছোট 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 স্টেপে হাঁটেন এবং যখন তিনি এই 3 মিটার দূরত্ব যাবেন, গিয়ে যে ঘুরে আবার এসে বসবেন, এই ঘোরাটা একটা নর্মাল মানুষের প্রথমে মাথা ঘুরবে, তারপরে তার শরীর ঘুরবে। কিন্তু যার পার্কিনসন বলে এই রোগটি আছে, তার শরীরটা শক্ত বা রিজিড হয়ে যাওয়ার জন্য এন ব্লক টার্নিং বা মাথা এবং শরীর একসাথে ঘুরবে। এই সমস্ত জিনিসপত্র অ্যাসেসমেন্টের মাধ্যমে, এছাড়া যারা বয়সে অনেকেই মাছ মাংস এই সমস্ত জিনিস খান না এবং তার ফলে তাদের ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হয়। এই ভিটামিন B12 আমাদের নার্ভের ইলেকট্রিক্যাল কন্ডাকশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিটামিন। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা মুহূর্তে আমার শরীরের অবস্থানের আমাদের শরীরের সেন্সারি নার্ভাস সিস্টেম এই অবস্থানের স্ক্রিনশট বা স্ন্যাপশট সবসময় আপডেট আমার ব্রেনকে দিতে থাকছে। এই পার্টিকুলার পদ্ধতি, ফিজিওলজিক্যাল পদ্ধতিকে বলা হয় প্রপ্রিওসেপশন। এইটা ভিটামিন B12 এর অভাবে কিন্তু এই প্রপ্রিওসেপটিভ ক্ষমতা আমাদের শরীরে কমে যায়, যার ফলে বারবার পড়ে যাওয়া, বিশেষ করে অন্ধকার জায়গায় বারবার পড়ে যাওয়ার চান্স কিন্তু একটা বয়স্ক মানুষের বেড়ে যায়। এছাড়া আমরা খুব সহজে একটা বয়স্ক মানুষকে কিছু সে যেখানে থাকে সেই জায়গাটাকে একটু ভালো করে দেখলে আমরা তার পড়ে যাওয়াকে সহজে আটকাতে পারবো, যেন তিনি কোনো আনইভেন সারফেস ফেস না করেন। তিনি তিনি যে জায়গায় থাকেন সেটা যেন স্লিপারি না হয়, যথেষ্ট যেন লাইট সে জায়গায় থাকে। এই সমস্ত ছোটখাটো জিনিসের মাধ্যমে আমরা কিন্তু একটা বড় তার শারীরিক ক্ষতি এবং পরিবারের আর্থিক ক্ষতির হাত থেকে আমরা কিন্তু নিস্তার পাবো। আরেকটা বড় সমস্যা হচ্ছে পলিফার্মাসি। দেখা গেছে একটা বয়সের পরে বহু মানুষ 5টার থেকে 6টার বেশি ওষুধ খান। আমাদের টার্গেট হলো ডিপ্রেসক্রাইবিং। এই 5টার বেশি যে ওষুধ খাচ্ছেন, যে এই পলিফার্মাসির শিকার, তার ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে পলিফার্মাসি কমানো। কারণ 5টার বেশি ওষুধ খেলে তার ড্রাগ ইন্টারাকশনের চান্স খুব বেড়ে যায়। একটা ওষুধ আরেকটা ওষুধের তারতম্যের জন্য শরীরে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া করে, যার ফলে একজন বয়স্ক মানুষ কিন্তু বারবার পড়ে যেতে পারে। এছাড়া বাত জনিত কারণে, যেটা খুব কমন, কোন একটা জয়েন্ট বা আমাদের জয়েন্টের চারপাশে যে পেশিগুলো থাকে সেগুলো দুর্বল হয় এবং যার ফলে তিনি কিন্তু বারবার পড়ে যান। এই জিনিসপত্রগুলোকে কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ, যেটাকে বলা হয় তাইচি এক্সারসাইজ, আপনারা ইউটিউবে তাইচির
অনেকগুলো ভিডিও পাবেন। সেই তাইচি এক্সারসাইজ প্র্যাকটিসের মাধ্যমে স্ট্রেংথেনিং এক্সারসাইজ, রেজিস্ট্যান্স এক্সারসাইজ, যেটা আমরা একটা বয়স্ক মানুষের যদি 30 মিনিট পর পর 30 মিনিট রোজ সপ্তাহে 5 দিনের বেশি আমরা যদি এটা করতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই মানে 3 ঘন্টা একটা সপ্তাহে যদি সে এটা করতে পারে, তাহলে কিন্তু সহজেই আমরা বারবার পড়ে যাওয়ার চান্সকে আমরা প্রিভেন্ট করতে পারবো। এছাড়া এই সমস্ত রোগও যদি কারোর না থাকে, 70-এর উপরে তাকে বার্ধক্য গ্রাস করে, যাকে বলা হয় ফ্রেইলিটি। এই ফ্রেইলিটি যদি থাকে তাহলেও কিন্তু তার পড়ে যাওয়ার চান্স বেড়ে যায়। এই ফ্রেইলিটি ও আপনি খুব সহজে বাড়িতে অ্যাসেস করতে পারবেন। এই ফ্রেইলিটি অ্যাসেস করার জন্য আমরা ফ্রেইলিটি কোয়েশ্চেনিয়ার বা ফ্রেইলিটি স্ক্রিনিং স্কোর বা ফ্রাইড স্কোর ইউজ করে থাকি। এই স্কোরটা খুব সহজভাবে বাড়িতে অ্যাসেস করার জন্য বললে, এফ ফর ফ্যাটিগ। ফ্যাটিগ মানে খুব ছোটখাটো কাজকর্ম করতে গিয়ে হাঁপিয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে এই ক্ষেত্রে একতলা উঠতে বা 10টা সিঁড়ি ভাঙতে তিনি যদি খুব কষ্ট করতে হয় বা তাকে ধরে ধরে তুলতে হয়, তাহলে কিন্তু তাকে বার্ধক্য গ্রাস করেছে। আই ফর ইমমোবিলিটি। ইমমোবিলিটি বলতে এই ক্ষেত্রে 100 মিটার দূরত্ব তিনি যদি একা না যেতে পারেন, যেটাকে 1 ব্লক দূরত্ব বলা হয়, তাহলে কিন্তু তার বার্ধক্য গ্রাস করেছে। এছাড়া যদি তার 5টার বেশি ক্রনিক রোগ থাকে, তাহলে কিন্তু তাকে বার্ধক্য গ্রাস করেছে। বা গত বছরের তুলনায় যদি 4.5 কেজির বেশি প্রত্যেক বছর বা 5%-এর বেশি তার ওজন হ্রাস পায়, তাহলে কিন্তু তাকে বার্ধক্য গ্রাস করেছে। এই যে পয়েন্টগুলো বললাম, এর মধ্যে মোর দেন 3 যদি থাকে, তাহলে কিন্তু তার বার্ধক্য আছে এবং তার বারবার পড়ে যাওয়ার রিস্ক বেড়ে যায়। তাকে লাঠি ধরিয়ে দেওয়াটা সলিউশন নয়। একবার ডাক্তারবাবুর কাছে যান, তার কাছে গিয়ে বলুন আমরা একটা কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট এবং তার ফল রিস্ক কত সেটা আমরা করাতে চাই। তিনি তার ক্লিনিকে সহজেই এই জিনিসটা করেন এবং রুটিনলি করে থাকেন। এর ফলে লাঠি দিলেও লাঠিটাকে কোন দিকে ধরতে হবে, কারণ অনেক ক্ষেত্রে লাঠি ভুলভাবে ধরা হয়। যে দিকে দুর্বলতা তার বিপরীত দিকে লাঠি ধরতে হয়। যদি ব্যথা বা আর্থারাইটিসের ব্যথা হয়, তাহলে উল্টো দিকে লাঠি ধরতে হয়। যদি আমার ব্রেনের কোনো সমস্যা হয়, তাহলে সামনের দিকে লাঠি ধরতে হয়। সেরিবেলামের সমস্যা বা ব্রেনের খুব বারবার স্ট্রোক হয়ে গেছে, এখন হাঁটতে খুব দুর্বলতা, যেটা আপনার ট্রাঙ্কাল মাসেল বা বক্ষ উদরের পেশি কেউ ইনভলভ করেছে, সেই ক্ষেত্রে 4 পায়া ওয়াকার দিয়ে হাঁটতে হয়। এই সমস্ত জিনিসপত্রগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এইগুলোও যদি আমি শুধু দোকানে গিয়ে কিনে এনে দিয়ে ধরিয়ে দিই, তাহলেও এগুলো ঠিক করে ব্যবহার না জানার জন্য বারবার কিন্তু তার পড়ে যাওয়ার বা রিকারেন্ট ফলের রিস্ক বেড়ে যায়। একটা জিনিস বলে আমি শেষ করব, জেরিয়াট্রিক পপুলেশন মানে 65 বছরের উপরে যারা বয়সে, তাদের 4টে জিনিস তাদের জীবনকে গ্রাস করে, যেটাকে আমাদের ভাষায় বলা হয় জেরিয়াট্রিক জায়ান্টস। 1 ইজ ইমমোবিলিটি মানে নড়াচড়া না করা। 2 হচ্ছে ইনস্টেবিলিটি, তার মানে নিজের ভারসাম্য রক্ষার ক্ষমতা। 3 নম্বর হচ্ছে ইনকন্টিনেন্স মানে পেচ্ছাপ পায়খানার কোনো সমস্যা হচ্ছে কিনা। 4 নম্বর হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি মানে তার বুদ্ধিবৃত্তির ক্ষমতা হ্রাস পাওয়া। এই কটা জিনিসকে খুব সহজে আমরা ক্লিনিকে অ্যাসেসমেন্টের মাধ্যমে ফ্রেইলিটি বা বার্ধক্য বা জেরিয়াট্রিক কতটা তার দৈনন্দিন জীবনযাপনকে এফেক্ট করেছে সেটা অ্যাসেস করে তাকে সঠিকভাবে সুচিকিৎসার মাধ্যমে তার বাকি জীবনটা বা পোস্ট রিটায়ারমেন্ট লাইফ সুন্দরভাবে কাটাতে সাহায্য করি। নমস্কার, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।